ছোঁয়া একটু দূরে গিয়ে ফোন রিসিভ করে। হ্যালো ভাইয়া, কল কেন দিচ্ছেন? কিছু হয়েছে? ছোঁয়া, তুমি কলেজে আসলে না কেন? পরি কোথায়? আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। কেন ভাইয়া, আমাদের জন্য কেন অপেক্ষা করছেন? পরীকে কেন দেখতে চাচ্ছেন? পরীকে আর দেখাবো না আপনাকে। আপনি কেন চলে গিয়েছিলেন? শুনেছি পরীর মুখটাও নাকি দেখেননি আপনি। তাহলে এখন কেন এত টান? সিফাত চোখ বন্ধ করে হতাশার নিঃশ্বাস ফেলে, তুমি কেন এনেছিলে পরীকে? আমাকে দুর্বল করতে? এটাই প্ল্যান ছিল তোমার, তাই না? ছোঁয়া হাসে। হ্যাঁ, প্ল্যানিং ছিল এটা আমার। এখন বুঝতে পারলাম এটা করা ঠিক হচ্ছে না। পরীর আশেপাশে আপনাকে ঘেঁষতে দেওয়া ঠিক হচ্ছে না। তাই আর পরীকে আপনার কাছে নিব না। আপনিও আর পরীকে দেখতে পারবেন না। ভালো থাকবেন ভাই, রাখছি বলেই খট করে কল কেটে দেয় ছোঁয়া। সিফাত মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়ে। ভীষণ কান্না পাচ্ছে তার। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু পুরুষ মানুষের নাকি কাঁদা বারণ? কে বলেছিল এই কথা? কাঁদা বারণ হলে পুরুষ মানুষের এত কষ্ট কেন? 2 দিনের দুনিয়ায় 2 সেকেন্ডও ভালো থাকতে পারে না কিছু মানুষ। তাদের কি ভালো থাকার অধিকার নেই? ভালো না থাকতে পারলে তাদের পৃথিবীতে কেন পাঠানো হয়? তারা তো জোর করে পৃথিবীতে আসতে চায় না। সিমি যখন ক্লাস 9-এ পড়ত, তখন দেখা হয় সিফাতের সাথে। লাভ ইন ফার্স্ট সাইড। 2 বিনুনি করা পিচ্ছি একটা মেয়েকে দেখে ক্রাশ খায় সিফাত। প্রচণ্ড ভালো লেগে যায় মেয়েটাকে। তারপর থেকে খোঁজ খবর নিতে থাকে। ক্লাস বাদ দিয়ে সিমির পেছনে ঘুরেছে। একটা সময় সিমি সিফাতের ভালোবাসা গ্রহণ করে নেয়। দুজনের প্রেম হয়ে যায়। 2 বছর প্রেম করার পরে ভালো কলেজে পড়বে বলে সিমি শহরে চলে আসে। বাসা ভাড়া করে থাকতে শুরু করে। তখন সিফাত সিমিকে বিয়ের প্রপোজাল দেয়। বোঝায় আমরা এখন বিয়ে করে নিব, পরে পরিবারকে জানাবো। ততদিনে সিফাত একটা কোম্পানিতে চাকরি নিয়ে নিয়েছে। দুজন বিয়ে করে ফেলে একসাথে থাকতে শুরু করে। তাদের সুন্দর একটা সংসার শুরু হয়। 3 মাসের বেশি সিমির সুখ সইল না। সিমিকে শফি নিতে আসে। কিছু দিনের জন্য বাড়িতে যায় সিমি। তখনই বদলে যায় সিফাত। বদলাতে বাধ্য হয়। সিফাতের অফিসে একটা কলিগ, তার নাম মীরা। সে সিফাতকে পছন্দ করত এবং একদিন সিফাতের জুসে অ্যালকোহল মিশিয়ে দেয়। নেশা হয়ে যায় সিফাতে। এটারই সুযোগ নেয় মীরা। আপত্তিকর কিছু ছবি তুলে নেয় সিফাতের সাথে এবং এই ছবি দেখিয়ে দেয় সবাইকে। সিমি শহরে আসার পরে তার কানেও পৌঁছে যায় এই খবর। সিফাত আর আসে না সিমির কাছে। ততদিনে সিমি বুঝে যায় সে প্রেগন্যান্ট। এইটুকুনি সিমি কি করবে বুঝে উঠতে পারে না। দিশা হারা হয়ে যায়। অবশেষে রিমির পরামর্শে এবর্ষণের সিদ্ধান্ত নেয়। বাচ্চাটা নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করে ফেলে। হাসপাতালে সেই দিন সাদির সাথে দেখা হয়ে যায়। সাদি জানত সিফাত আর সিমির সম্পর্ক। সব শুনে সাদি সিমিকে বোঝায়। বাচ্চাটা নষ্ট করতে দেয় না সাদি। সিফাত শহর ছেড়ে চলে যায়। কারণ মীরাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে অফিস এবং বাড়ির লোকজন। কিছু মাস পরে সিফাত আসে সিমিকে দেখতে তার প্রেগন্যান্সির খবর শুনে। কলিং বেল বাজানোর পরেই কল করে মীরা এবং সিফাতকে বলে এখনই দেখা করলে সে সবার কাছে স্বীকার করবে যে সে মিথ্যে অভিযোগ দিয়েছে। সিফাত সিমির দিকে না তাকিয়েই ছুটে বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে পড়ে আরেক বিপদে। সেলিম সিফাতকে কড়া গলায় বলে মীরাকে বিয়ে করে নিতে। রাগে দুঃখে সিফাত আঘাত করে ফেলে সেলিমকে। থাই গ্লাসের ওপর পড়ে যায় সেলিম। সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। সিফাত চিৎকার করে কেঁদেছিল সেই দিন। তার থেকে অসহায় বোধ হয় এই দুনিয়ায় আর কেউ ছিল না। কোনো রাস্তা খোলা ছিল না তার। কেউ ছিল না তার পাশে। তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। তারপর কয়েকবার সিমির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সিমি সাড়া দেয় নাই। অবশেষে সিফাত আবার শহর ছাড়ে। সবার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। ভাগ্যকে মেনে নেয়। পরি দুনিয়াতে আসার দিন সিফাত হাসপাতালে এসেছিল। দূর থেকে দেখেছে পরীকে এবং সিমিকে, কিন্তু সামনে যাওয়ার সাহস পায় না। তারপর মীরাও স্বীকার করে নেয় সে সিফাতকে পাওয়ার জন্য এমনটা করেছিল। নিজের ভুল স্বীকার করে, কিন্তু সময় যে চলে গেছে। এখন স্বীকার করে কি হবে? মীরার সাথে দেখা হয়েছিল সিফাতের। সে তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে হাসপাতালে বসে আছে। মীরার স্বামী মারা গেছে। অন্যের ক্ষতি করলে কখনোই নিজে সুখে থাকা যায় না, ভালো থাকা যায় না। পুরনো কথা চিন্তা করে দীর্ঘ শ্বাস ফেলে সিফাত। চোখের কোণে জমে থাকা
পানিটুকু মুছে উঠে দাঁড়ায়। সিদ্ধান্ত নিয়ে ফেলে কলেজের চাকরি ছেড়ে দিবে, আবারও চলে যাবে দূরে। কোথায়? এই স্বার্থপর শহরে আর থাকবে না। এখানে কেউ ভালো চায় না, সবাই শুধু ক্ষতি করতে থাকে। একা থাকাই ভালো, না থাকবে কাউকে পাওয়ার আকাঙ্ক্ষা আর না থাকবে কাউকে হারানোর ভয়। রিমি সারাদিন এখানেই ছিল, ছোঁয়াকে বোঝাতে চেয়েছে, ছোঁয়ার কান ভাঙাতে চেয়েছে, কিন্তু ছোঁয়া পাত্তা দিয়েই। জীবনে প্রথমবার রিমিকে বিরক্ত লাগছে। ছোঁয়ার মানুষ এমন কেন? এই রিমি ছোঁয়াকে কত ভালোবাসত, আর এখন ক্ষতি করতে উঠি পড়ে লেগেছে। আসলে এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। পরীর সাথে নাজমা বেগমের বেশ ভাব জমে গেছে। সিমি অনেক দিন পরে আজকে প্রাণ খুলে হাসল। তার মেয়েকে পেয়ে মনটা ফুরফুরে হয়ে গেছে। পরী দৌড়াদৌড়ি করছে, খিলখিল করে হাসছে, এদিক সেদিকে যাচ্ছে, তাকে সামলাচ্ছে সিমি আর নাজমা বেগম। ছোঁয়া একটা থ্রি-পিচ পরে বাসা থেকে বেরিয়ে যায়। আজকে সে মাছ ধরবে। আগে কত ধরেছে। বাড়ির সামনেই একটা পুকুর আছে, সেই পুকুরে ছোঁয়াদের ভাগ আছে। অনেক মাছ সেখানে। ছোঁয়া তার পুরনো বান্ধবী মিলিকে নিয়ে পুকুরে নেমে পড়ে। আগেও দুজন অনেক মাছ ধরেছে, দুজন মিলে অনেকগুলো মাছ ধরে ছোঁয়া। কাদায় মাখামাখি হয়ে মাছ নিয়ে বাসায় আসে ছোঁয়া। উঠোনে দাঁড়িয়ে ডাকে নাজমা বেগমকে। তখনই বাড়ির সামনে গাড়ি থামে। ছোঁয়া ভ্রু কুঁচকে তাকায়, এই সময়ে আবার কে আসবে? গাড়ি থেকে বেরিয়ে আসে সাদি আর সিফাত। দুই ভাইকে দেখে ছোঁয়া শুকনো ঢোক গিলে নিজের দিকে তাকায়। সাদি হা করে তাকিয়ে থাকে। এটা কি তার বউ? কি অবস্থা তার? সিফাতও অবাক হয়। ছোঁয়ার হাতে মাছ ভর্তি পাতিল। ছোঁয়া শুকনো ঢোক গিলে মাছের পাতিল নিচে নামিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, আমি তো জানতাম আপনারা আসবেন, তাই পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসলাম। ভালো হয়েছে না? সাদি এগিয়ে আসে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে করা গলায় বলে, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না আমার বউ পুকুর থেকে মাছ ধরছে। বড় হবে না তুমি, তাই না? পুকুরে তো সাপও থাকতে পারত। ইডিয়েট, জানটা জ্বালিয়ে মারবে আমার। যাও এখান থেকে, জলদি মানুষ হয়ে এসো। ছোঁয়া ভেঙচি কেটে কলপারে চলে যায়। সিফাত হেসে ফেলে, মেয়েটা একটু বেশিই বাচ্চা। সিফাতকে রাস্তায় পেয়েছে সাদি। বিধ্বস্ত সিফাত রাস্তায় বসে কাঁদছিল। পুরুষ মানুষের কাঁদা বারণ, কিন্তু সিফাত সেই বারণ ভঙ্গ করে চিৎকার করে কাঁদছিল। জীবন যুদ্ধে হেরে গেছে সে, একদম হেরে গেছে। দেয়ালে পিঠ থেকে গেছে। শহর ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ছাড়তে পারছে না। বুকটা কাঁপছে, মেয়েটার জন্য হৃদয় পুড়ছে। হাইরে জীবন, জীবন এতটা বেদনার কেন? এত কষ্ট কেন জীবনে? এই রাস্তা দিয়েই সাদি ফিরছিল। তখনই সিফাতকে দেখে গাড়ি থামিয়ে সিফাতের কাছে যায়, কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেয় এবং জোর করেই নিয়ে আসে সিমিদের বাড়িতে। সাদিও চায় সিফাতকে একটা নতুন জীবন দিতে, সব কিছু ঠিক করে দিতে, কিন্তু পারে না। ছোঁয়া গোসল করতে চলে গেছে। সিমি পরীকে কোলে নিয়ে আসে ছোঁয়ার মাছ দেখতে। অনেক মাছ ধরেছে মেয়েটা। পরী তো প্রথমবার এমন মাছ দেখছে। সে খুশিতে টিমটিম। এতক্ষণে সিমির নজর পড়ে সিফাতের দিকে। সাদি আর সিফাত এক কোনায় দাঁড়িয়ে আছে। পরীও দেখে। পরী পাপা বলে এক দৌড় দিয়ে সাদির কোলে ওঠে। সিফাতের কলিজা কেঁপে ওঠে। বাবা বলে তার কোলে ওঠার কথা ছিল না। বাবা তো সে, কিন্তু ভাগ্য তাকে পর বানিয়ে দিয়েছে। সাদি একটুখানি পরীকে আদর করে বাবার কাছে যেতে বলে। পরীও হাত বাড়িয়ে দেয়। সিফাত কোলে তুলে নেয়। এতক্ষণে সিফাতের ভেতরের জ্বালা মিটল। এক্ষণে তার কলিজা শান্ত হল। সব দুঃখ চলে গেল তার। ছোঁয়া গোসল সেরে আসে। নাজমা বেগমও বটি নিয়ে চলে আসে। ছোঁয়া চুল মুছতে মুছতে বলে, মা এই পুঁটি মাছগুলো সাধুকে খাওয়াবে, আর বড় মাছগুলো সিফাত ভাইয়াকে, বাকি যা থাকবে আমি আর পড়ি। বুঝছ? নাজমা বেগম হাসে। সাদি বলে ওঠে, তোমার পুঁটি মাছ তুমিই খাও, এসব আমি খাই না। খাবেন কি করে? করলা ছাড়া আপনার মুখে আর কিছু ঢুকে নাকি? মুখ বাঁকিয়ে জবাব দেয় ছোঁয়া। সাদি আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু বলে না। নাজমা বেগম বলে, ওদের নিয়ে ঘরে যাও, আমি মাছ কুটে তারপর যাব। ছোঁয়াও তাই করে। সিফাত আর সাদিকে নিয়ে ভেতরে যায়। সিমি নাজমা বেগমের সাথে মাছ কাটতে থাকে। সিফাতের মনটা ভালো হয়ে গেছে। পরিবার মানেই এক অন্য রকমের ভালোবাসা, যেটা সিফাত সারাক্ষণ মিস করে। সোফায় বসে আছে দুই ভাই। ছোঁয়া ওদের জন্য শরবত বানাতে গেছে।
রিমিও তখন ওদের সামনে দিয়ে বেরিয়ে যায়। সাদি আর সিফাতকে সে খেয়াল করেনি, কিন্তু সিফাত খেয়াল করে রিমিকে। তোর গার্লফ্রেন্ড না, এক্স গার্লফ্রেন্ড, এখানে কেন? সম্ভবত ছোঁয়ার মন গলাতে এসেছে। বলিস কি? হুমম তার ডিভোর্স হয়ে গেছে। এখন সে ফিল করছে তার আমাকে দরকার, সেই জন্য ডিভোর্স দিতে বলছে আমাকে। তুই কি বললি? কিছুই বলিনি, ছোঁয়া বলেছে। তারপর ছোঁয়া কি বলেছে সব বলে সিফাতকে। সিফাত মুচকি হাসে। সত্যিই মেয়েটা অসাধারণ, এমন মেয়ে আজকাল পাওয়া যায়। স্বামীর প্রতি এত বিশ্বাস, এত ভরসা সব মেয়েরা করতে পারে না। ছোঁয়া ওনাদের শরবত, বিস্কুট, ফল এনে দিয়ে যায়। পরীর জন্য ফিটারও আনে, সেটা সিফাতের হাতে দিয়ে তাকে খাওয়াতে বলে চলে যায়। সিফাত খাওয়াতে থাকে। দুই ভাই অনেক গল্প করে, তার মধ্যে ওদের মাছ কাটা হয়ে যায়। ছোঁয়া, সিমি আর নাজমা বেগম তিনজন মিলে মাছ রান্নার কাজে লেগে পড়ে। সিমি অবশ্য আর চোখে অনেকবার তাকিয়েছে সিফাতের দিকে। লোকটা এখানে কেন এসেছে অজানা সিমির। শফিও আজকে আগে ভাগে চলে আসে। তার কানে পৌঁছেছে সাদি তার ভাইকে নিয়ে এসেছে। সিফাত আর সাদির গল্পের মাঝে শফিও যোগ দেয়। কথায় কথায় সাদি বলে, বাবা আপনাকে আমি আজকে কিছু কথা বলবো, আপনি কি আমার কথাগুলো শুনবেন? আমাকে ভুল বুঝবেন না প্লিজ। বাবা বলো না, তুমি আমার ছেলে, ভুল বুঝবো না। সাদি সিফাত সম্পর্কে বলে। সিফাত আর সিমির সম্পর্কের প্রণয় বিচ্ছেদ এবং বাচ্চার কথাও বলে। শফি অবাক হয়ে যায়, তার মেয়ের সাথে এত কিছু হয়ে গেছে সে জানেও না। এতদিনে শফি বুঝতে পারে সিমির নিখোঁজ হওয়ার কারণ। পাক্কা 2 বছর সিমি বাড়ির কারো সাথে যোগাযোগ করেনি। শফি কয়েকবার দেখতে গেছে কিন্তু সিমিকে পায়নি। তার মানে এটার জন্যই সিমি লুকিয়েছিল। দীর্ঘ শ্বাস ফেলে শফি, ব্যর্থ বাবা মনে হচ্ছে আজকে নিজেকে। সিমি একবার আমাকে বলেই দেখত, ফেলে তো আর দিতাম না। বাবা মাকে তো আর আপন মনে করতে পারল না। ভীষণ অভিমান জমে শফির। 2 মেয়েকে সে রানীর মতো বড় করেছে, নিজে না খেয়ে মেয়েদের মুখে খাবার তুলে দিয়েছে। যখন যা চেয়েছে তাই হাজির করেছে। তবুও বাবার কাছে এত লুকোচুরি? সাদি বলে, বাবা ভুল তো মানুষই করে, ভুল করলে সে ভুলের শাস্তিও পায়। সিমি এবং ভাইয়া দুজনই কিন্তু ভুলের শাস্তি পেয়ে গেছে। আর কত কষ্ট পাবে তারা? আমি চাইছিলাম ওদের আবার বিয়ে দিতে। শফি আর সিফাত দুজনই চমকে ওঠে। আবার বিয়ে? একবার যা হয়ে গেছে আবার বিয়ে? এটা কখনোই সম্ভব নয়। বাবা রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। তাছাড়া ওদের এখনও ডিভোর্স হয়নি। সিমি পরীকে চাইছে, ভাইয়া পরীকে চাইছে, ছোঁয়া পরীকে ছাড়বে না, আমিও পরীকে দিব না। বাচ্চাটার জন্য হলেও আমাদের একসাথে থাকা উচিত। আর তাছাড়া সিমি কখনোই আবার বিয়ে করবে না। আমি তো তাকে বিয়ে করতে গিয়েছিলাম, সে পালিয়ে গেল। আবারও বিয়ে দিতে গেলে সে পালাবে, কারণ সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আপনারাই বা কতদিন রাখবেন সিমিকে? সমাজ বলেও তো একটা কথা আছে, তাই না? শফি বুঝতে পারে সাদির কথা। সত্যিই তো, এখনও পাড়ার লোকে নানান কথা বলে, বাড়ি বয়ে এসে কথা শুনিয়ে যায়। ঠিক আছে, যা ভালো বুঝলে। সাদি খুশি হয়। কাল বাবা মা আসবে কথা বলতে। শফি আর কথা বলে না। সাদি শুকরিয়া আদায় করে। সিফাত শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। সাদি কি করতে চাইছে? আবার বিয়ে? তৎক্ষণে ওদের রান্না হয়ে গেছে। সবাইকে ডেকে আনে ছোঁয়া। সবাই খেতে বসে যায়। রিমি চলে গেছে। সিফাতের পাশে বসেছে পরী। পরীকে মাছ বেছে খাইয়ে দিচ্ছে সিমি। ছোঁয়া সাদির পাতে এক টুকরো মাছ দেয়। সাদি তাকায় ছোঁয়ার দিকে। আমি এত মাছ খাই না, অলরেডি 2 পিস খেয়েছি। ছোঁয়া সাদির কানে ফিসফিস করে বলে, আরেহ খান খান, বউয়ের মারা মাছ খাওয়ার ভাগ্য সব পুরুষের হয় না। সাদি হাসে, কথা মন্দ নয়, খেতে থাকে। তাছাড়া একদম ফ্রেশ মাছ, খেতে দারুণ লাগছে। খাওয়া শেষে সাদি জানায় সে বাড়িতে ফিরে যাবে। ছোঁয়ার মন খারাপ হয়। সে তো বলেছিল থাকবে, তাহলে এখন কেন যেতে চাচ্ছ? চোখে পানি চলে আসে ছোঁয়ার। সাদি ছোঁয়াকে নিয়ে রুমে আসে। রুমে আসতেই ছোঁয়া কেঁদে ফেলে। আপনি বলেছিলেন থাকবেন। সাদি ছোঁয়ার চোখের পানি মুছিয়ে দেয়। ভাইয়াকে নিয়ে বাসায় যাব, বাবা মায়ের সাথে কথা বলাবো, তাদের সাথে মিটমাট করানো দরকার না? তারপর কাল বাবা মাকে সাথে নিয়ে সিমির সাথে ভাইয়ার বিয়ের প্রপোজাল নিয়ে আসব। সাদির কথা শুনে ছোঁয়া খুশি হয়ে যায়। একটু জড়িয়ে ধরি আপনাকে? সাদি আলতো হাসে, নিজেই ছোঁয়াকে জড়িয়ে ধরে শক্ত করে। প্রায় 4 বছর পরে বাড়ির মাটিতে পা রাখল সিফাত। বুকটা কেঁপে ওঠে তার। এই মুখটা কি করে দেখাবে তার বাবা মাকে?
পিছিয়ে যেতে নেয় সিফাত, তখনই তনু দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। দাভাই, তুই এসেছিস? সত্যিই তুই এসেছিস? ছোঁয়ার কথা সত্যি হলো, আমার দাভাই এসেছে। বলতে বলতে কেঁদে ফেলে তনু। তনুর গলা শুনে সাবিনা বেগমও নামে আসে। সিফাতকে দেখে তিনিও অবাক হয়ে যায়। তিনিও দৌড়ে এসেছে ছেলেকে জাপটে ধরে। আব্বারে, তুই আইছিস? তোর এতদিনে আমাদের কথা মনে হইল? কত খুঁজেছি তোকে, তোকে একটা পলক দেখার জন্য কত অপেক্ষা করছি। মা আর বোনের আহাজারিতে সিফাতের ভেতরটা পুড়ে যাচ্ছে। তবুও তাদের সান্ত্বনা দেওয়ার মতো একটা শব্দ মুখ থেকে বের করতে পারছে না। পারবে কি করে? পরিস্থিতি তাকে এমন একটাই জায়গায় এনে দাঁড় করিয়েছে যে সে মাথা তুলে কথা বলার অধিকারটাও হারিয়েছে। সাদি সিফাতের অস্বস্তি বুঝতে পারে, তাই মা আর বোনকে থামিয়ে বলে, আহা, এত কাঁদছ কেন? ভাইয়াকে একেবারে নিয়ে এসেছি আমি। আর যাবে না? আস্তে আস্তে সাবিনা বেগম আর তনু শান্ত হয়। সিফাতকে সোফায় বসিয়ে দুজন দুপাশে বসে থাকে। এটা ওটা বলেই যাচ্ছে। সিফাত মন দিয়ে দুজনের নালিশ শুনছে। মানুষগুলো কত ভালোবাসে তাকে। তখন সেলিম আসে। সিফাতকে দেখে তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। সিফাতও দাঁড়িয়ে যায়, মাথা নিচু করে ফেলে। বাবার সাথে কথা বলার ভাষা নেই তার। কিভাবে কথা বলবে? সে তার বাবাকে আঘাত করেছিল। তার আঘাতে তার বাবা হাসপাতালে ভর্তি ছিল। সেলিম নিজে থেকেই এগিয়ে এসে সিফাতের সামনে দাঁড়ায়। মাথায় হাত বুলিয়ে দিতেই সিফাত কান্না করে জড়িয়ে ধরে বাবাকে। আহাজারি করতে করতে সরি বলে। সেলিম মুচকি হেসে ছেলের কপালে চুমু খেয়ে নেয়। মান অভিমানের পালা শেষ করে সাদি বাবা মা আর বোনকে বলে সিমিকে ঘরে তোলার কথা। সাবিনা বেগম প্রথমে নারাজ করে। মেয়েটাকে তার ভালো লাগে না। ওই মেয়েটার সাথে পরিচয় হওয়ার পর থেকেই তার ছেলের জীবনের এই দুর্দশা। মায়ের মন তো আবার ছেলেকে হারানোর ভয়ে জেকে বসেছে। সাদি মায়ের মনোভাব বুঝতে পারে। মায়ের পাশে বসে হাত ধরে বলে, মা, যা হয়েছিল সেটা নিয়তি। এটা হওয়ার ছিল বলেই হয়েছে। সিমির কোনো দোষ নেই। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। এবার অন্তত একটু সুখী হতে দাও। সাবিনা বেগম আর জবাব দেয় না। ভেবে দেখে ঠিকই তো, যা হওয়ার হয়ে গেছে। এখন এসব ভাবলে চলবে না। চারজন মিলে অনেক রাত পর্যন্ত গল্প করে। জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত কাটায়। সকলের মুখে হাসি। এতদিনে যেন বাড়িটা প্রাণ ফিরে পেল। রাতে খাবার পরে ছোঁয়া আর পরি সিমির সাথে ঘুমাবে বলে ঠিক করে। পরি ঘুমিয়ে পড়েছে সিমিকে জড়িয়ে। কিন্তু ছোঁয়ার ঘুম হচ্ছে না। সে সাদিকে ভীষণ মিস করছে। লোকটাকে ছাড়া ইদানিং একটা মুহূর্ত চলে না। কি করছে এখন সে? সেও কি ছোঁয়াকে মিস করছে? এসব ভাবছে আর ফোনের দিকে তাকাচ্ছে ছোঁয়া। সাদি কি কল করবে তাকে? একটাবার কল করলে কি হয়? রাত 1টা বেজে যাচ্ছে কিন্তু সাদি কল করছে না। ছোঁয়ারও ঘুম আসছে না। এপাশ ওপাশ করে উঠে পড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। শুনশান নীরবতা বিরাজ করছে চারপাশে। কাকপক্ষী কেউ সজাগ নেই। ঘুটঘুটে অন্ধকার। আমাবস্যা চলছে। আকাশে চাঁদ তো দূরের কথা, একটা তারা পর্যন্ত নেই। হঠাৎ ছোঁয়ার হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে। চমকে ফোনের স্ক্রিনে তাকায় ছোঁয়া। সাদি কল করেছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সময় নষ্ট না করে কল রিসিভও করে ফেলে। এতক্ষণ লাগে কল করতে? সাদি এক্ষণে ডিনার শেষ করে রুমে ফিরেছে। পুরো রুমটা নিস্তব্ধ হয়ে গিয়েছে। পরি আর ছোঁয়া ছাড়া তার রুমটা একদম প্রাণহীন। এই নিস্তব্ধ রুমে একটুও ভালো লাগছে না সাদির। ঘুম আজকে আসবে না, তাই বেকনিতে গিয়ে কল করে ছোঁয়াকে। সাদি জানত ছোঁয়াও ঘুমাবে না। বেকনিতে থাকা মোড়ায় বসে সাদি বলে, সবাই মিলে গল্প করছিলাম। আমি ভীষণ মিস করছি আপনাকে। একদম ঘুম আসছে না। মা আপু বাবা সবাই আছে, তবুও আপনাকে মিস করছি। ওদের দিয়ে পোষায় না আমায়। আমার মনে হচ্ছে ওরা না থাকলেও চলবে, কিন্তু আপনি না থাকলে চলবে না। এবং চলছেও না। আপনাকে দেখতে ইচ্ছে করছে। আপনার হাত জড়িয়ে ঘুমাতে ইচ্ছে করছে। ছোঁয়ার কথা শুনে মুচকি হাসে সাদি। তাই না? একটা রাতই তো, তাও অর্ধেক রাত চলে গেছে। কাল সকাল সকাল চলে আসবেন, ঠিক আছে? আর আমাকে কিন্তু কাল নিয়ে যাবেন। আমি একদম এখানে থাকব না। সাদি এবারও হাসে। ঠিক আছে। এরপর দুজনই কিছুক্ষণ চুপ থাকে। একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে। সাধু। ছোঁয়ার ডাকে সাদি ছোট্ট করে জবাব দেয়। হুমম। আপি আর ভাইয়া যদি পরীকে নিয়ে নেয়, আমাদের সাথে যদি ঘুমাতে না দেয়, তখন কি করব আমরা? ওদেরও তো অধিকার আছে পরীর সাথে ঘুমানোর। আমি না পরীকে ছাড়া ঘুমতে পারব না। সাদি নিজেও ভাবনায় পড়ে যায়।
ক্যারিয়ারের জন্য যদি ওরা দূরে কোথাও চলে যায় তাহলে তো পরীকে নিয়ে যাবে। তখন কি করবে? সাদি বলুন না। কি করব? মেনে নিতে হবে। পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। ছোঁয়া একটুখানি চুপ থেকে বলে, আচ্ছা একটা কাজ করলে কমন হয়? চলুন না আমরা বেবি নিয়ে নেই। তাহলে আর একা একা লাগবে না। ছোঁয়ার কথায় চমকে ওঠে সাদি। বেবি? এখনও তো দুজনের সুন্দর মুহূর্তই তৈরি হলো না। তুমি নিজেই তো বেবি। আমি বেবি না। দেখেন না কি সুন্দর করে পরীকে হ্যান্ডেল করি। আমি বড় হয়ে গেছি। আচ্ছা দেখা যাবে। এখন যাও ঘুমিয়ে পড়ো। বলেই সাদি কল কেটে দেয়। ছোঁয়ারও এতক্ষণে ভালো লাগছে। সে কিছুক্ষণ ফোনটা বুকে চেপে রেখে ঘুমাতে যায়। ভীষণ চিন্তিত সিমি। সিফাতকে বিয়ে করবে? একবার যে ধোঁকা পেয়েছে আবারও কি সেই ধোঁকার সম্মুখীন হবে? একটুখানি গোছানো জীবনটা কি আবারও এলোমেলো হয়ে যাবে? নাকি সব ভুলে সুন্দর একটা জীবন পাবে? শেষ মুহূর্তে এসে একটুখানি সুখের মুখ দেখবে? এত সব ভাবনার মাঝে নজর পড়ে পরীর দিকে। মেয়েটা এখনও ঘুমাচ্ছে। পরীর কপালে চুমু দেয় সিমি। যাই হয়ে যাক বিয়েটা তার করতেই হবে। বিয়েটা না করলে পরীকে নিজেদের কাছে পাবে না। মেয়েটার জন্য হলেও তাকে বিয়ে করতে হবে। সুখ নাই পেল মেয়েকে তো পাবে। মেয়ের ছোটবেলা অনুভব করতে পারেনি। দুই হাতে মেয়েকে বড় করতে পারেনি। কিন্তু এখন তো মেয়েটার শৈশব অনুভব করতে পারবে। বেড়ে ওঠার সাক্ষী তো হতে পারবে। এটাই অনেক, আর কি চাই? এক জীবনে সব পেতে হবে এমন তো কোনো কথা নেই, থাক না কিছু পাওয়া অপূর্ণ। সকাল থেকে বাড়িতে রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সিমির নানাবাড়ির সকলে চলে এসেছে। আজকেই ওদের আকদ করিয়ে ফেলবে এমনটাই জানিয়েছে সাদি। এতে শফি অমত করেনি। অমত করার কোনো কারণও নেই। দেখতে আসবে, পাকা কথা বলতে আসবে, এতে খরচ বেশি হবে। এর চাইতে একদিনে আকদ করিয়ে নিয়ে গেলেই ভালো হবে। যেহেতু ছেলে চেনা জানা আর মেয়ের স্বামী, তাদের বিয়ে তো হয়েই আছে, এখন শুধু তুলে নিলেই হয়। সাদি সবার আগে আসে সিমির জন্য বিয়ের সরঞ্জাম নিয়ে। একদিনে ভালোই আয়োজন করে ফেলেছে। বউয়ের জন্য শাড়ি গহনা আগেই কেনা ছিল। সাবিনা বেগম নিজ হাতে কিনেছিলেন বড় ছেলের বউয়ের জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দেওয়া হয়নি। তাই আজকে সাদির হাতে পাঠালো। ছোঁয়াও সুন্দর করে সেজেছে। কাছের কিছু আত্মীয়কে দাওয়াত করা হয়েছে। সকলেই ভীষণ খুশি। সিমিকে নিয়ে সবারই টেনশন ছিল। শফির আর্থিক অবস্থা ভালো না, তার ওপর দুই মেয়ে, এটা নিয়ে আত্মীয়দের হতাশা ছিল। এখন অবশ্য সেই হতাশা নেই, পরীকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে ছোঁয়া। এবার সাজাচ্ছে সিমিকে। পার্লারে যেতে বারণ করেছে সাদি। বলেছে বাড়িতেই সেজে নিতে। স্বামীর কথা অমান্য করার সাধ্য ছোঁয়ার নেই। তাই সে বাড়িতেই সেজে বোনকে সাজাচ্ছে। আর সাদি সফির সাথে কাজ করছেন। শ্বশুরের কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সাহায্য করছেন। এটাতে শফি বুক ফুলিয়ে আত্মীয়দের দিকে তাকাচ্ছেন। তাদের বোঝাতে চাচ্ছেন ছেলে নেই বলে আমি পিছিয়ে নেই, আমার মেয়ের জামাই আছে। আত্মীয়রাও সাদির প্রশংসায় পঞ্চমুখ। খাবার দাবারের কোনো কমতি রাখেনি শফি। নিজের সবটুকু উজাড় করে বড় মেয়ের বিয়ের আয়োজন করেছে। দুপুরের দিকে বরযাত্রী আসে। 10 জন এসেছে। সাদিই বলেছে কম আসতে। সাবিনা বেগমকেও নিয়ে এসেছে সিফাত। বউ তুলে নিবে অথচ মাকে আনবে না। সন্ধ্যার আগেই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বিয়ের কার্যক্রম শেষ হয়ে যায়। এবার আসে বিদায়ের পালা। সিমি কাঁদে না। আসলে তার কান্না পাচ্ছে না। জীবনে এত এত কান্না করেছে যে চোখে এখন আর হুটহাট করে পানি আসে না। ছোঁয়ারও কান্না পায় না। কেন কান্না পাবে? সিমি তো সারাক্ষণ তার সাথেই থাকবে। পরী সাবিনা বেগমের কোলে। তিনি পরীকে কোলে নিয়ে গাড়িতে বসে গেছেন। সাদিও ড্রাইভিং সিটে বসে পড়ে। সিফাত সিমিকে নিয়ে গাড়িতে বসে। এই পর্যন্ত কেউ কারো সাথে কথা বলেনি। বাড়ি ফিরতেই বউ বরণ শুরু হয়ে যায়। সাদিদের বাড়িতেও অল্প সংখ্যক মেহমান এসেছে। সব কিছুর পালা শেষ করে ছোঁয়া সিমিকে সিফাতের রুমে নিয়ে যায়। এতদিন এই রুমটা বন্ধ ছিল। সিফাত ছিল না বলে সাবিনা বেগম কাউকে এই রুমে ঢুকতে দেয়নি। এমনকি একটা জিনিসও পরিবর্তন করেনি। কেন পরিবর্তন করবে? সব জিনিস থেকে সিফাতের একটা ঘ্রাণ আসত। তিনি প্রতিদিন রুমটা পরিষ্কার করে রাখত। তবে আজকে রুমটাকে একদম পাল্টে ফেলা হয়েছে। ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে পুরো রুমটা। ছোঁয়া সিমিকে বিছানায় বসিয়ে দেয়। জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলে, আপু সব ভুলে সবটা নতুন করে শুরু করো। আল্লাহ তোমাকে এবার খুব সুখী করবে, তুমি দেখো। পৃথিবীর সব সুখ তোমার হোক। সিমি আলতো হাসে। ছোঁয়াকে আদর করে দেয়।
ছোঁয়া চলে যায়। তার কিছুক্ষণ পরে সিফাত আসে। দরজা বন্ধ করে সিমির দিকে আসছে সে। সিমির বুক কাঁপছে। একটা সময় তাদের সুন্দর একটা সংসার ছিল। দুজনের একান্তে সুন্দর মুহূর্ত কেটেছে। কত রাত দুজন দুজনের সাথে লেপ্টে থেকেছে। একে অপরের সুখ দুঃখের সাথী হয়েছে। সেই সব কথা মনে পড়ে সিমির। বুকটা ভারী হতে থাকে। মাথা তুলে মানুষটাকে দেখতে ইচ্ছে করছে। সিমি একটা সময় বুঝতে পেরেছিল সিফাতের দোষ ছিল না। সে ছলনার শিকার হয়েছিল। অনেক খুঁজেছে সে সিফাতকে। কত রাত কান্না করেছে। আল্লাহকে বলেছে সিফাতকে ফিরিয়ে দিতে। আল্লাহ সিমির দোয়া কবুল করেছে। সিফাত আজকে তার সাথে আছে। দ্বিতীয়বার ফিরে পেয়েছে সে সিফাতকে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করে সিমি। সিফাত এসে সিমির পাশে বসে মাথা নিচু করে বল, আমাকে ক্ষমা করা যায় না সিমি? আমি বড্ড ভুল করে ফেলেছি। কিন্তু এবার একটু ভালো থাকতে চাই। একটু সুখী হতে চাই। প্লিজ আমার ওপর অভিমান করে থেকো না। আমাকে ক্ষমা করো। সিমি সিফাতের কথা শুনে আচমকা শক্ত করো জড়িয়ে ধরে সিফাতকে। সিফাতের বুকে মাথা রেখে শব্দ করে কেঁদে ফেলে। সিফাতও পরম যত্নে আগলে নেয় তার প্রিয়তমাকে। সিমির মাথায় চুমু খায়। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সিমি। খুব ভালোবাসি। সিমিও কাঁদতে কাঁদতে জবাব দেয়, আমিও আপনাকে ভালোবাসি। কতক্ষণ দুজন আলিঙ্গনে আবদ্ধ ছিল জানা নেই। তবে 4 বছরের বিতৃষ্ণা হৃদয় এই আলিঙ্গনে শান্ত হয়। সিমিকে ছেড়ে দেয় সিফাত চেঞ্জ করতে বলে। কিন্তু সিমি এক পাও নড়ে না। চুপচাপ বসে থাকে। তখন সিফাত দুষ্টুমি করে বলে, তুমি কি চাইছো আমি চেঞ্জ করিয়ে দেই? সিমি লাজুক হেসে মাথা নাড়ায়। সাথে সাথে লাইট বন্ধ করে ফেলে সিফাত। নারীর শরীর স্বাদ পাওয়া সিফাত 4টা বছর নারীহীন কাটিয়েছে। অনুভূতির জোয়ারে ভাসছে সে। নিজের মাতাল করা অনুভূতিতে সিমিকে উজাড় করে দেয় সিফাত। ভালোবাসার দ্বিতীয় অধ্যায় শুরু করে তার ভালোবাসার মানুষটির সাথে। আজকে শাদিকে বেশ অন্য রকম লাগছে। কেমন উসখুস করছে লোকটা। ছোঁয়া খেয়াল করছে কিন্তু কিছু জিজ্ঞেস করছে না। লোকটার হলো কি আজকে? ছোঁয়া চেঞ্জ করে শুয়ে পড়ে। শাদিও এসে শুয়ে পড়ে ছোঁয়ার পাশে। ছোঁয়া শাদির দিকে ঘুরে শুয়ে পড়ে। পরীকে আম্মুর কাছে কেন রেখে আসলেন? বাচ্চাটা কান্না করবে তো। সাদি ছোঁয়ার দিকে একটু চেপে শুয়ে বলে, একটু পরে নিয়ে আসব। আচ্ছা। এরপর দুজনই চুপ থাকে। ছোঁয়ার ইচ্ছে করছে শাদির বুকে মাথা রেখে শুতে। ছোঁয়া নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে বলে, আপনাকে একটু জড়িয়ে ধরি? সাদি তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়াও তাকিয়ে আছে। আচমকা সাদি ছোঁয়ার কাছে চলে আসে। শক্ত করে জড়িয়ে ধরে ছোঁয়াকে। ছোঁয়া প্রথমে চমকে উঠলেও পরে মুচকি হেসে সাদির পিঠে হাত রাখে। সাদি জোরে জোরে শ্বাস টানছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তোমাকে একটু ছুঁয়ে দেই? ছোঁয়া কি জবাব দিবে বুঝে উঠতে পারছে না। ছোঁয়া নিজেও এই লোকটার ছোঁয়া চায়। লোকটার ভালোবাসা পেতে চায়। কিন্তু মুখ ফুটে বলে উঠতে পারছে না। লজ্জা পাচ্ছে হঠাৎ করে। ভীষণ লজ্জা পাচ্ছে। ছোঁয়াকে চুপ থাকতে দেখে সাদি মাথা উঁচু করে তাকায় ছোঁয়ার দিকে। চোখ দুটো বন্ধ করে আছে ছোঁয়া। সাদি ছোঁয়ার নাকে নাক ঘষে। প্রথম প্রথম তোমাকে সজই হতো না। আর এখন তোমাকে ছাড়া আমার চলেই না। তোমাকে আমি ভালোবাসি ছোঁয়া। তুমি হয়তো আমার প্রথম ভালোবাসা নও। তবে তুমি আমার শেষ ভালোবাসা। সাদির কথা শুনে ছোঁয়া চোখ খুলে এক পলক তাকায় সাদির দিকে। ছোঁয়ার চোখ মুখ চিকচিক করছে সাদির থেকে ভালোবাসি শুনে। বুঝতে পেরে মুচকি হাসে সাদি। আলতো করে ঠোঁট ছোঁয়ায় ছোঁয়ার ঠোঁটে। কেঁপে ওঠে ছোঁয়া। ছোঁয়ার কাঁপুনিতে সাদির অনুভূতি বেড়ে যায়। সে এবার গভীরভাবে ওষ্ঠদয় বিলীন করে দেয় ছোঁয়ার। ওষ্ঠদয়ের ভাঁজে বেসামাল ছোঁয়ায় মাতাল করতে থাকে ছোঁয়াকে। বেসামাল টর্চারে আঁকড়ে ধরে সাদিকে। অবশেষে কঠিন মনের সাদি একটা উড়নচণ্ডী বাচ্চা মেয়ের প্রেমে মাতাল হয়। বুঝতে পারে ভুল করে। হয়ে যাওয়া বিয়েটা আল্লাহর দেওয়া সব থেকে বড় উপহার। সাদি ছোঁয়া কতক্ষণ লেপ্টে ছিলে একে অপরের সাথে জানা নেই। তবে পরীর ঘুম ঘুম কণ্ঠের ডাকে দুজনই চমকে ওঠে। দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলে। সাদি ছোঁয়ার কপালে চুমু খেয়ে উঠে যায়। দরজা খুলে পরীকে কোলে তুলে নেয়। দরজা বন্ধ করে বাচ্চাটাকে দুজনের মাঝখানে শুইয়ে দেয়। পরী খিলখিল করে হেসে ওঠে। আমাকে কেন রেখে এসেছিলে? ছোঁয়া তাকায় সাদির দিকে। সাদি আমতা আমতা করে বলে, সরি মাম্মাম ভুলে গিয়েছিলাম। আর কখনো ভুলবে না পাপা। আমি তোমাদের ছাড়া ঘুমতে পারি না। আর কখনো ভুলবে না পাপা। আমি তোমাদের ছাড়া ঘুমতে পারি না। সাদি মুচকি হেসে বুকের ওপর তুলে নেয় পরীকে।
আর ছোঁয়ার মাথার নিচে হাত দিয়ে এক হাতে জড়িয়ে ধরে তাকে। আর কখনো তোমার কথা ভুলব না মাম্মাম, কখনো না। প্রমিজ। সমাপ্ত।